নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। রেড কর্নার নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে কাকুতি মিনতি করছে, বারবার করে ইন্টারপোলের কাছে বলছে যে শেখ হাসিনাকে যাতে ফেরানো যায়। শেখ হাসিনাকে ফিরিয়ে যদি একবার তাকে বিচারের জায়গায় তুলে লটকে দেওয়া যায় কেল্লা ফতে, আর দেখতে হবে না, পুরো বাংলাদেশে থাকবে এবং ভারতকে একেবারে মুখের উপর জবাব দেওয়া যাবে, আশ্রয় দেওয়া। কিন্তু ইন্টারপোল কি রাজি হবে? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। তার কারণ হচ্ছে তিনি তো সাংবিধানিকভাবে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে সংসদ বা যদি চার্জ ফ্রেম হয় সেখানে তিনি উপস্থিত ছিলেন কিনা, এগুলো নানাবিধ আইনি জটিলতা রয়েছে। তাই ইন্টারপোলের কাছে শেখ হাসিনা সহ 11 জন আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে গৃহযুদ্ধ উস্কে দেওয়ার পরিকল্পনা এবং ষড়যন্ত্রের অভিযোগে পদক্ষেপ নেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে ভারতে বসে শেখ হাসিনা শেষ যেটা বলেছে তাতে আওয়ামী লীগ রীতিমতো নেমে পড়েছে, ঝটিকা তারা মিছিল করছে এবং সেখানে লোক জড়ো করে ফেলছে। এবং কিভাবে কিভাবে হচ্ছে পুরো জিনিসটা একদম ভার্চুয়ালি, মানে এক মাগে তো শীত যাবে না, এক মাগে কখনো শীত যায় না। একা ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য বলল, আর বাকি হচ্ছে শিবির নেমে পড়লো, তারপর ওখান থেকে কি দিলুম, এরকম তো হচ্ছে। 32 ধানমন্ডি ওখান থেকে বসে ইনস্ট্রাকশনে ভেঙে গেল। আর শেখ হাসিনাও তো পুরনো খেলোয়াড়, বা তার ছেলে জয়, তিনিও ভালো, টেকনোলজিক্যালি ভেরি সাউন্ড। সুতরাং আওয়ামী লীগকে এইভাবে আটকানোর একটা পরিকল্পনা রয়েছে এবং যা মাসুল গুনতে হচ্ছে এখন বাংলাদেশকে। তবে ভারতের পদক্ষেপ বলেছিল না যে বাংলাদেশকে ট্রানজিট করে নিয়ে যাবে, শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়ে এসেছে, 7 সিস্টারকে অশান্ত করে দেব, আমরা সমুদ্রের গার্জিয়ান, কত বড় বড় সমস্ত লেকচার। তারপর কি হলো, ভারতই বাতিল করে দিয়েছে, ভাই যাও, যাবো না তোমাদের ওখান থেকে। চিকেন নেক দিয়ে তো যাচ্ছে, ঠিক আছে, আরো ব্যবস্থা হবে, আধুনিক প্রযুক্তির সময় অনেক কিছু করা যাবে। একটা ভালো সুস্থ সম্পর্ককে কিভাবে জোর করে কিলিয়ে ওই কাঁঠালকে পাকানোর মতো করে, ঠিক এখানে হচ্ছে উল্টোভাবে, উল্টো দৃষ্টিতে। মানে এরা মনে হয় সবই হচ্ছে ডক্টর ইউনূসের পুরো গ্যাং মনে হয় সকালবেলা উঠিয়া তারা মনে হয় হচ্ছে শীর্ষাসন করেন, যাতে সব কিছু তারা উল্টো দেখেন, উল্টো বোঝেন। এবং তাতে কি হয়েছে, 7 সিস্টার্সের রেল প্রকল্পকে স্থগিত করে দিয়েছে ভারত। আওয়ামী লীগকে দেশে বিদেশি একটা মাস্টার প্ল্যান কি কাজ করছে, এটা বারবার করে কখনো ডক্টর ইউনূস বলছেন, কখনো নাহিদ বলছেন, কখনো বলছেন, কখনো অমুক বলছেন। একেবারে হচ্ছে পরপর সিরিজ হচ্ছে, নেতার পর নেতা, বাংলাদেশ এখন সারি সারি নেতা। আর যখনই এই ধরনের ঐতিহাসিক সময় বা ক্রান্তিকাল উপস্থিত হয় তখন কিছু ডেমাগগের জন্ম হয়, যারা হচ্ছে বুকনিবাজ, প্রচুর বড় বড় লেকচার দেবে, কথা বলবে, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, এইসব করবো, কিন্তু আলটিমেটলি কিছু অশ্বডিম্ব প্রসব হয়। এবং সবচেয়ে বড় যে জায়গাটা হচ্ছে আরাকান আর্মি, আপনি ভাবুন, আরাকান আর্মি নাব নদী দখল করে জলকেলি করছে, জলকেলি, সামনে দাঁড়িয়ে। তার কারণ হচ্ছে ওরা লড়তে জানে, লড়তে জানে, এবং হচ্ছে পতাকা রয়েছে তাদের, এবং সমস্ত কিছু, এই সমস্ত নিয়ে হচ্ছে আজকের বিষয়। এই মুহূর্তের আপডেট আপনাদের কাছে জানিয়ে দিলাম, এবং আপডেট জানিয়ে দেওয়ার পরে যে বিষয়টাকে আমি আনবো হচ্ছে শফিকুল আলমের বক্তব্য। শফিকুল আলম, যিনি বাংলাদেশের মাফ করবেন, ডক্টর ইউনূসের প্রেস সচিব, একসময় সাংবাদিক, দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন প্রথম সারির দৈনিক এবং টেলিভিশন চ্যানেলে, এবং তিনি কি বলছেন একটু শুনব। যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে, খুনের মামলা আছে, তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস, এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবর্তন চাব। তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনা, সেটা আমাদের কেন, আমি মনে করি আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট, সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব। আমরা আমাদের কাজটা খুব ভালোভাবে করব, এবং আমরা আশা করব যে আমরাই যেন কাজটা একটা শেষ করে যেতে পারি।
আর যদি আমরা এটা আমাদের সময়ে না করতে পারি, আমাদের নেক্সট জেনারেশন, আমাদের যারা নেক্সট গভর্নমেন্ট আসছে তারাও এই কাজটাই করবেন। কেননা এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে নিয়ে বাইরে যে মৌজ ফুর্তি করছেন, অবশ্যই আমরা তো তাদেরকে ফেরানোর একটা আমাদের এটা একটা নৈতিক দায়িত্ব, এবং এই কাজটা আমরা করব। এদের বেশিরভাগ এই যে যারা আওয়ামী লীগের লিডার যারা বাইরে গিয়েছেন, এদের বেশিরভাগের হাতেই রক্ত আছে। তারা বড় রকমের হিউম্যান রাইটস অ্যাবিউজের অ্যাকিউজড, এবং তাদের অনেকে বড় বড় করাপশনে জড়িত। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বেশ কিছু পত্রিকায় এসছে যে এক একজনের অ্যাকাউন্টসে কত রকমের কত টাকা ট্রানজ্যাকশনের হিসাব আমরা পেয়েছি। আপনার অ্যাকাউন্টসে তো 1 কোটি টাকার ট্রানজ্যাকশনও দেখা যায় না, অথচ এক একজনের 800, 900, 1200 কোটি টাকার ট্রানজ্যাকশন। একটা সরকারি কর্মচারী, একটা সরকারের মিনিস্টার বা একজন সরকারের যিনি সেক্রেটারি, উনি কত টাকা পান? থ্যাংক ইউ। খুব যৌক্তিক প্রশ্ন অবশ্য, এটা ঠিক কথা হচ্ছে। বিদেশে টাকা পয়সা সরিয়ে নিয়ে গিয়ে আওয়ামী লীগের যারা মজমস্তি করছেন তাদেরকে ফেরত আনার জন্য ইন্টারপোলের দ্বারস্থ তারা হচ্ছেন 11 জন। আগেও বলছি 11 জন, এবং শেখ হাসিনা সহ 11 জন গৃহযুদ্ধ উস্কে দেওয়ার জন্যে। এখন উস্কে দিতে গেলে বাংলাদেশে পয়সা ছাড়া তো কিছু হবে না, সেখানে টাকা পয়সাগুলো কি আসছে। আবার উল্টো দিকে দেখতে গেলে অনেকেই আগেই দেখিয়েছে আপনাদেরকে জনমতে বিভিন্ন জায়গায়, যে তারা কিন্তু এরকম বলেছেন যে বিভিন্ন ক্ষেত্রে যারা সমন্বয়ক বা তাদের জীবনযাপন যে পরিবর্তন হয়েছে, আমরা যারা ভিজুয়াল মিডিয়ামের লোক তা তো বুঝতে পারি। নাহিদ ইসলাম বা হচ্ছে সার্জিস আলম, তাদের চেহারা, ছবি, পোশাক আশাক, এই পয়সাই বা কোথা থেকে হচ্ছে? একটা দেশে তো এরকম হয় না। হ্যাঁ, যে দামি দামি গাড়ি যেভাবে আর কি হচ্ছে। যাই হোক, এই বিষয়গুলোকে নিয়ে আজকে আমরা চর্চায় থাকবো এবং বিশ্লেষণে যাব, এবং আপনাদের কাছে বলবো যে ফোন লাইন খুলে দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের কমেন্ট করতে থাকবেন। জনমতে আপনারা আপনাদের কমেন্ট করতে থাকবেন। রয়েছেন জ্যোতি চ্যাটার্জি, ভারতীয় জনতা পার্টির অন্যতম মুখপাত্র, তাকে স্বাগত জানাচ্ছি। পার্থ মুখার্জি, প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র, এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি দুজন থাকবেন। আমি প্রথমে জ্যোতি চ্যাটার্জির কাছ থেকে জানতে চাইব যে ইন্টারপোলের কাছে চাওয়া হচ্ছে 7 সিস্টার্স, সবচেয়ে বড় কথা হচ্ছে 7 সিস্টার্স নিয়ে খুব বাংলাদেশের মানে যখন শেখ হাসিনা করছিলেন তখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে, বিশেষ করে ইউটিউবে যারা ইউটিউবার রয়েছেন, বাংলাদেশের নন ইউটিউবার যারা রয়েছেন, পিনাকি ভট্টাচার্যই হোক, ইলিয়াস হোসেন হোক, বা যারা রয়েছেন, তারা বলেছেন পুরো শেখ হাসিনা দেশটাকে ভারতের কাছে জিম্মি দিয়ে দিল, বন্দুক দিয়ে দিল, ভারত এখান থেকে ট্রানজিট করে নিয়ে যাবে, কি জিনিসের জায়গায় কি জিনিস নিয়ে যাবে। পাকিস্তানের বেলার তারা মুখচুপ, কি জাহাজে করে আসছে সেটা বড় বিষয় না, জাহাজে করে গোলাপ ফুল এসছে পাকিস্তান মানে বাংলাদেশের জন্য, কিন্তু ভারতের ওই ট্রানজিট এটা বন্ধ করে দিল। তাহলে নিঃসন্দেহে এইভাবে কি বাংলাদেশকে এবার ধীরে ধীরে একটা অর্থনৈতিক অবরোধের দিকেই কেন্দ্রীয় সরকার নিয়ে যেতে চাইছে, যে ভারতের থেকে আর কোনো সাহায্য বা সহযোগিতা আশা করো না? দেখুন, বাংলাদেশকে যিনি ধ্বংস করছেন অন্য কেউ নয়, ভারতও নয়, না আপনার অন্য কোনো দেশ। বাংলাদেশকে যিনি ধ্বংস করছেন তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমেরিকান ডিপ স্টেটের পাপেট। তাকে বসানোই হয়েছে যে বাংলাদেশটাকে একটা প্রক্সি যুদ্ধের ভিতরে নিয়ে যেতে। তার কারণ হচ্ছে প্রক্সি যুদ্ধ, আমি কেন কথাটা এই জন্যে বললাম যে আপনি জানেন যে আরাকান আর্মি যেটা অলরেডি রাখাইন স্টেট দখল করে আছে, এবং তার উপরে যে চীন ন্যাশনাল আর্মি, এই দুটো জায়গার সঙ্গে আপনি কিছুদিন আগে 3 থেকে 4 দিন আগে আরসা, যেটা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, এই তারা বাংলাদেশ থেকে মেনলি অপারেট করতো। এতদিন র্যাব ধরতে পারেনি, পরশুদিনই ধরেছে সেই আরসার যিনি প্রধানকে, এবং গিয়ে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এরকম লেভেলে হয়েছে যে আরসার সঙ্গে আরাকান আর্মির বৈঠক। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমেরিকাকে স্পেস করে দেওয়া, কোথায় না ওই আরাকান রিজনে এবং চীন প্রদেশ, এই দুটো মিলে একটা স্পেস করে দেওয়া,
যাতে কিনা মায়ানমারের যে হুন্তা গভর্নমেন্ট, সেই হুন্তা গভর্নমেন্টের এগেনস্টে আমেরিকা একটা প্রক্সি যুদ্ধে মানে জড়াতে পারে। এবং আমেরিকা সরাসরিভাবে না জড়িয়ে এখানে যেটা করতে চাইছে সেটা হচ্ছে ইউনুসকে পাপেট বানিয়ে, যেহেতু ইউনুসের কোনো লোকাল স্ট্যান্ডে ছিল না, কোনোদিন পলিটিক্সও করেনি বাংলাদেশে, তাকে বসানো হয়েছে, ইনস্টল করাই হয়েছে হচ্ছে শুধুমাত্র ওই রিজনে, বঙ্গোপসাগর রিজনে আপনার তাদের স্বার্থকে চরিতার্থ করার জন্য, এবং যে কারণের জন্য আগামী দিনে বাংলাদেশের অর্থনীতি ব্যাপকভাবে ধসে পড়বে। এবং ধরা যাক এই যে জুন্টা সরকারের বিরুদ্ধে যে আরাকান আর্মি, সেখানেও একটা ব্যাপক ক্ষয়ক্ষতি বা হচ্ছে, তারা তো ছেড়ে দেবে না, জুন্টাও যথেষ্ট স্ট্রং একটা জায়গায় রয়েছে, যদিও তারা অনেকটা জমি হারিয়েছে। এখন এর সমস্ত হিসেব বাংলাদেশকেই চুকোতে হবে, কারণ বাংলাদেশকে সেন্টার করে ফেলেছে, সেন্টার অফ অ্যাট্রাকশনে যেহেতু বাংলাদেশ রয়েছে, উল্টে সেখানে ভারতের সাথে একটা বৈরিতার সম্পর্ক, মানে সুদূর পাকিস্তান থেকে তারা সাহায্য চাইছে। এবং এই খেলায় চীনের মদত নিয়েও বাংলাদেশ কী বা করতে পারবে, কেন সেখানে যেভাবে দুর্নীতি, লোভ এবং সিংহাসনের জন্য যে পরিস্থিতি তৈরি করে ফেলেছে ডক্টর ইউনূস, তাতে জিম্মেদারি তাকেই থাকতে হবে। তাই আপনি দুটো ভিজিট দেখুন, ভিজিট হচ্ছে একটা ইউনূসের, ডক্টর মোহাম্মদ ইউনূসের চায়না ভিজিট, সেখানে গিয়ে উনি লালমনিরহাট এয়ারপোর্ট, যেটা 1945 সালে যে এয়ারপোর্ট, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এয়ারপোর্টটা কোনোদিন ব্যবহৃত হতো না, এবং দ্যাট ইজ ভেরি ক্লোজ টু দ্য চিকেন নেক এরিয়া। এবার আপনি দেখুন চায়নাকে সন্তুষ্ট করার জন্য লালমনিরহাট এয়ারপোর্টটাকে উনি তুলে দিলেন চায়নার হাতে, কারণ এইটাই বার্তা যে আলটিমেটলি দেখো আমি এখানে অপারেশন করছি, প্রক্সি যুদ্ধে জড়াচ্ছি, তো মায়ানমারের হুন্তা গভর্নমেন্ট তো ব্যাকড বাই চায়না, তো সুতরাং আমি এই প্রক্সি যুদ্ধে জড়াচ্ছি ইউএসের প্রেশারের কারণে, কিন্তু তুমি আমাকে কিছু বলো না, তোমাকে আমি প্রাইজ দিচ্ছি, হচ্ছে প্রাইজটা হচ্ছে লালমনিরহাট এয়ারপোর্ট। আর একটা ভিজিট হচ্ছে আপনার বাংলাদেশের আর্মি চিফ ওয়াকারুজ্জামানের, উনি ভিজিট করেছেন রাশিয়াতে। রাশিয়াতে গিয়েও একই, মানে যেহেতু রাশিয়ারও একটা স্টেক রয়েছে ওইখানে, সুতরাং রাশিয়ার কাছেও একটা বার্তা দেওয়া যে আলটিমেটলি আমি নই, মানে একটা থরহরি কম্প পরিস্থিতি চারিদিকে, মানে আলটিমেটলি সবার গিয়ে পা ধরার চেষ্টা করছে, মানে ক্ষমতায় থাকার জন্যে, চায়নাকেও সন্তুষ্ট করার জন্য লালমনিরহাট এয়ারপোর্ট, আপনার প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়া, এবং শুধুমাত্র নিজের গদিটাকে মানে সুরক্ষিত করার জন্য এই বাংলাদেশটাকে উনি ঠেলে দিচ্ছেন একটা প্রক্সি যুদ্ধে। আমি পার্থ মুখার্জির কাছে আসবো, আপনাদের কাছে আবারও জানিয়ে রাখি, আপনারা দূরভাষে অংশগ্রহণ করতে পারেন, আপনাদের মতামত আপনারা দেবেন সংক্ষেপে। হ্যাঁ পার্থ মুখার্জি, আপনি শুনলেন এই জায়গা থেকে দাঁড়িয়ে, বাংলাদেশের জায়গা থেকে কোথাও দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে ভারতের 71-এর যুদ্ধের প্রসঙ্গটা তো বারবার আসে, এটা নিয়ে রয়েছে, কিন্তু কংগ্রেসের কোথাও একটা আওয়ামী লীগ থেকে ছাড়াও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কেন ভারত যোগাযোগ রাখবে না, পরিবর্তিত পরিস্থিতি বা চীনের ভূমিকা বা আমেরিকার এই যে অংশগ্রহণ, এই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের যে স্ট্যান্ড পয়েন্ট এখন আছে, কূটনৈতিক স্তর থেকে ভারত যে পদক্ষেপ নিচ্ছে, যেমন রেল প্রকল্পটাকে স্থগিত ঘোষণা করে দিয়েছিল, জরিপের কাজ হয়ে গিয়েছিল কিন্তু তারপরে স্থগিত ঘোষণা করে দেওয়া হলো, এখান থেকে দাঁড়িয়ে মনে হয় এই পদক্ষেপগুলো ঠিক পদক্ষেপ। তো আমরা তো বলেইছি যে এই পর্যন্ত, এখনো পর্যন্ত আমরা কেন্দ্রীয় সরকার বাংলাদেশের ব্যাপারে যা করছে আমাদের মতে এখনো পর্যন্ত অন্যরকম কিছু করেনি, এবং আমরা আমাদের সমর্থন তো জানিয়ে দিয়েছি, কেননা যখন বৈদেশিক নীতির ব্যাপার, আর বাংলাদেশ ব্যাপারটাকে হালকা করে নিলে হবে না। কিন্তু যেটা আমাদের মত, পরিষ্কার বলছি, দেখুন 1971-এর যুদ্ধ জ্যোতি হয়তো দেখেনি, আপনি দেখেছেন হয়তো, আমি দেখেছি, এবং যে যুদ্ধটা কেন জানি না আমাদের নিজেদেরও যুদ্ধ মনে হয়েছিল, আমরাও যেন ওই সমগ্র ব্যাপারটার সঙ্গে একটা আত্মিক, মানে কি বলবো, একটা আত্মীয়তা অনুভব করেছিলাম, আমাদের জয় বলে আমরা সেটাকে মনে করেছিলাম, এবং শুধু আমরা বলে না, সারা ভারতবর্ষই প্রায় এটা করেছিল। সেই জন্য বাংলাদেশের ব্যাপারটা আমাদের কাছে এতখানি চিন্তার। তো যেটা আমরা দেখছি ক্রমে ক্রমে, সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রমশ কিন্তু pre-1971 যেটা বলা হয়, অর্থাৎ 1971-এর আগে বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তান যা পরিস্থিতিটা ছিল সেই দিকেই কিন্তু অগ্রসর হয়ে চলেছে, এবং আজকের বাংলাদেশটা যতটা না বাংলাদেশ, তার থেকে অনেকটা বেশি হয়তো পূর্ব পাকিস্তান হয়ে গেছে। কেননা এই বাংলাদেশে যারা তথাকথিত বিপ্লব করলো বলে আজকে তাদের বিভিন্ন আলোচনাগুলো শুনি, তাদের একটা বড় অংশ থাকে যে 71 সালে স্বাধীন হওয়াটার আমাদের কি প্রয়োজন ছিল। কেউ কেউ তো চোখের জলও ফেলে পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য। এটা আমরা দেখছি।
তবে জ্যোতি যেটা বললো যে হ্যাঁ একটা সময় পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের একটা চাপ ছিল, কিন্তু সেটা হচ্ছে বাইডেন প্রশাসনের। ট্রাম্প আসার পর যেটা হয়েছে, ট্রাম্প কিন্তু বৈদেশিক এই ব্যাপারগুলোতে আর বেশি খরচাপাতি আমেরিকার বাড়াতে রাজি নয়, যার জন্য আমেরিকা বিভিন্ন বৈদেশিক ব্যাপারগুলো থেকে ক্রমশ কিছু কিছু করে হাত তুলছে, এমনকি তার নিজের দেশের মধ্যে অনেক কিছু ব্যাপার থেকে হাত তুলছে। যেহেতু স্ট্রং আমেরিকান প্রেজেন্সটা আস্তে আস্তে হালকা হচ্ছে, প্রকৃতি তো শূন্যস্থান পূরণ করে না, রাজনীতিও তাই, তাই সেই পরিবেশটা সেই স্থানটা নিচ্ছে কিন্তু চীন। তো এখানেও আমাদের একটা বক্তব্য যে একজন নোবেল লরিয়েট হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজগুলো করেছেন এখনো পর্যন্ত, আমাদের যেটা প্রশ্ন যে আং সান সু কি এর থেকে অনেক কম খারাপ কাজ করেছিল, তো তার যদি নোবেল প্রাইজ কেড়ে নেওয়া যেতে পারে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল প্রাইজ কেন কেড়ে নেওয়া হবে? এইখানে একটা বড় রকম সচ্ছুপ। আমাদের সঙ্গে ভার্চুয়ালি রয়েছেন সোলেমান হোসেন। সোলেমান, তোমাকে স্বাগত জানাচ্ছি আর প্লাস নিউজে। আওয়ামী লীগের ছাত্রলীগ নেতা এবং দীপ্তিমান সেনগুপ্ত, বাংলাদেশ বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষক, দুজনকে আমি সোলেমানের কাছ থেকে জানতে চাইব, এই যে কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম যে বাংলাদেশে বিভিন্ন যারা আওয়ামী লীগের বাইরে রয়েছেন, দেশের বাইরে মজ মস্তি ফুর্তি করছেন, 11 জন এরকম, এবং শেখ হাসিনা সহ তাদের কাছে ইন্টারপোলের কাছে যে রেড কর্নার জারি করক, তাদের ফিরিয়ে নিয়ে আসার কথা তিনি বলছেন আর কি। শফিকুল আলম যিনি প্রেস সচিব, এইটা হচ্ছে ছবি, মানে তারা বলছেন। আর অন্যদিকে সত্যি কি আওয়ামী লীগ বিভিন্ন রকম মিছিল মিটিং রীতিমতো করে কি রাজপথের আন্দোলনটাকে এবার কি সত্যিকারে সিরিয়াসলি একটা বড় জায়গায় নিয়ে যেতে চাইছে? সোলেমান জি, ধন্যবাদ আপনাদেরকে আমাকে এখানে সংযুক্ত করার জন্য। আসলে শফিকুল আলম যে সকল কথাগুলো বলছে, এগুলা আসলেই তারা প্রথম থেকেই বাংলাদেশকে একটি অস্থিতিশীল এবং জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য যে ইউনূস গংরা আছে, তারা মিথ্যা বানোয়াট কথা বলে বাংলাদেশের আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে ব্যবহার করে তারা শুরু থেকেই আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য, একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা আপনারা জানেন। তারপরে আমাদের যে সকল আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমাদের জননেত্রী শেখ হাসিনা আছেন, উনি সহ আমাদের তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ সৎ এবং নিষ্ঠার সাথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছেন আমরা দেখেছি। এবং স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের আমলে যে পরিমাণ বাংলাদেশের উন্নয়ন হয়েছে, মেট্রো রেল থেকে আপনার হচ্ছে টানেল থেকে শুরু করে ইন্ডাস্ট্রি, রাস্তাঘাট, সব দিকেই আমরা এয়ারপোর্টেও অনেক ভালো উন্নয়ন দেখেছি, আপনারাও দেখেছেন। তো এই আওয়ামী লীগের যে আমলে যে সকল উন্নয়ন হয়েছে বিগত দিনে অন্য কোনো রাষ্ট্রনায়কের সময় এত উন্নয়ন হয়নি। আসলে তারা এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য তারা পায়তারা করেছে। আমি একটু পিছন থেকে যদি বলি, আপনারা জেনে থাকবেন যে এই ইউনূস গং ছাত্রদেরকে ম্যাটিকুলাসলি ডিজাইনের ভিতরে ফেলে তাদের ব্রেইনকে ওয়াশ করে গণভবন থেকে শুরু করে রাস্তার আন্দোলন থেকে শুরু করে সব জায়গাতে তাদেরই একটা স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সাখাওয়াত হোসেন। তিনি যখন এই গুলি, যে সকল গুলিতে ওদের কথিত ছিল যে আওয়ামী লীগের আমলের পুলিশ নাকি ছাত্রদেরকে গুলি করছে, তো সেই পুলিশের গুলির যখন তদন্তের কথা বলল, তারা তখন তাদের উপদেষ্টাকে পরিবর্তন করে দিল। তো সেই তারপর পরবর্তীতে তারা হচ্ছে আন্দোলন শুনলাম সোলেমান, ঠিকই বলছো যে পুরনো অনেকে, আসলে আমরা 8 মাস ধরে আমরা এই বিষয়গুলোকে রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি যখন তোমাদের মতো ছাত্র নেতারা আস্তে আস্তে এগিয়ে আসছেন, বিভিন্ন হাইড আউট থেকে তারা অনুষ্ঠানে সংযুক্ত হচ্ছেন, উপরে যে ছবিটা যাচ্ছে সেই ছবিটা আওয়ামী লীগের মিছিলের ছবি। প্রচুর জনসংখ্যার লোক না হলেও দেখছি যে অনেকে নাচছেন। এই চিত্রটা কি এখন প্রত্যেক দিনের চিত্র? আমরা আমাদের জায়গা থেকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ প্রতিটা জায়গা থেকেই তারা চেষ্টা করতেছে আন্দোলনের মাঠে নামার জন্য। তারা হচ্ছে মাঠে নেমে আন্দোলনটাকে বেগবান করার জন্য চেষ্টা করছে। কিছুদিন আগে, গতকালকে আমরা দেখেছি আমাদের এই ছাত্রলীগের
নেতৃবৃন্দরা যখন রাজপথে আন্দোলন করছে, যুবলীগের নেতৃবৃন্দরা, আওয়ামী লীগের নেতৃবৃন্দরা যখন আন্দোলন করছে, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তাদেরকে, পুলিশকে অর্ডার দিয়ে দিয়েছিল যে যাতে এই ছাত্রলীগের এবং যুবলীগ এবং আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা হয়। তো এবং আস্তে আস্তে আমরা আমাদের মিছিলগুলো বড় হচ্ছে, আমরা মিছিলের জন্য এবং আন্দোলনের জন্য রাজপথে শক্তি সঞ্চয় করার জন্য যখন করতেছি, তাদের মনে তখন ভীতির সঞ্চয় হয়েছে এবং তারা ভয় পাচ্ছে যে এই আন্দোলনটা ভবিষ্যতে বিশাল আকারে পরিণত হবে। সোলেমান, আমি আবারও আসবো তোমার কাছে, আবারও আসছি তোমার কাছে। তবে আমাদের সঙ্গে, আমি দীপ্তিমান বাবুর কাছে আসার আগে আমাদের সঙ্গে মুর্শিদাবাদ থেকে রয়েছেন ইউনুস আলী দূরভাষে। হ্যাঁ ইউনুস আলী বলুন। দাদা, হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমরা খুব বিচলিত আছি। আমাদের দেশের সরকারের বৈদেশিক নীতির দেশ স্থবিরতা, অর্থাৎ রাষ্ট্র পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের চরমতম সত্য, ওই রাজাকার বাহিনীর যে উত্তরসূরি তারাই আজকে গোটা বাংলাদেশকে দিকে পরাস্ত করে নিয়েছে এবং সেখানে জেলখানা থেকে সমস্ত আসামিকে, দুর্ধর্ষ আসামি, বহু সারা জীবনের যারা শাস্তিপ্রাপ্ত আসামি, তাদেরকে আজকে রাস্তায় দাঁড়িয়ে দিয়েছে। আজকে দুর্ঘটনা হচ্ছে যে বেশ ধন্যবাদ ইউনুস আলী। অনেকে রয়েছেন বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে, সোলেমান হোসেনও রয়েছেন। পরিস্থিতি করুন, সবাই বলুন, আপনারা অংশগ্রহণ করুন। জনমত যেহেতু অনুষ্ঠানটার নাম, আমরা নানাভাবে করছি। স্পিকার যারা রয়েছে তারা জনতারই অংশ বিভিন্ন জায়গা থেকে এবং অনেকে দূরভাষায় আমরা তাদের মতামত নেব। আমি একটু দীপ্তিমান সেনগুপ্ত আপনার কাছে যাব। উপরের ছবিটা দীর্ঘদিনের প্রতীক্ষিত ছবি, আস্তে আস্তে কিন্তু অনেকে কিন্তু আওয়ামী লীগ যত বেরোচ্ছে তত কিন্তু একটা ভীতি সঞ্চার হচ্ছে। ইন্টারপোল, শফিকুল আলমের কথাও আপনি শুনলেন যে এদের দিতে হবে, ফেরত দিতে হবে। এমতো অবস্থায় ডক্টর ইউনুসের কিন্তু রাতের ঘুম রীতিমতো হারাম হয়ে উঠছে এখন এইরকম পরিস্থিতিতে তিনি যেরকমভাবে পড়তে চলেছেন। আমি খুব একটা বিশেষ মানে ভরসা পাচ্ছি না। অবশ্য আমাদের ভরসায় কিছু যায় না। বাংলাদেশের আওয়ামী লীগ আস্তে আস্তে, যেটা সোলেমান বলছিল, যে আওয়ামী লীগ আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে ধীরে ধীরে। এই মিছিল, বিভিন্ন রকম ছবি আছে, আপনার কাছেও নিশ্চয়ই রয়েছে, আমার কাছে এই মুহূর্তে একটি ছবি রয়েছে। কি বলবেন দীপ্তিমান সেনগুপ্ত? আমি একটা জিনিস আপনাকে আপনার এই মঞ্চেই বলেছিলাম যে বাংলাদেশের জেলের একটা তথ্য আমি আপনাদের এখানে দিয়েছিলাম। সেই তথ্যতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে জেলখানায় একজন থাকবে সেখানে বর্তমানে 10 জন আছে। এই হচ্ছে ওখানকার অবস্থা। বাংলাদেশে এই যে মিছিল বার হচ্ছে, মিছিল আর যত দিন যাবে এই মিছিল তত বড় হবে। তার কারণ হচ্ছে বাংলাদেশের জেলখানায় আর কোনো জায়গা নেই। প্রথম এইটা আপনাদের বুঝে রাখতে হবে। বাংলাদেশের পুলিশকে বললেই অ্যারেস্ট করবে আর পুলিশকে না বললেই অ্যারেস্ট করবে না, সেরকম কোনো পরিস্থিতিই নেই। এটা হচ্ছে প্রথম। আমি জেলের ভেতরকার খবর বলছি, যে কোনো কারণেই হোক আমার কাছে খবর এসছে। আপনি দীপ্তিমান বাবু একটু ছবিটা দেখুন। এখানে অনেকে হচ্ছে মাস্ক পরে রয়েছে কিন্তু আসছে না আমার কাছে ছবিটা। ওকে আমি আপনাকে বলে দিচ্ছি, ছবিটা 18 নম্বর ইউনিট 92 নম্বর ওয়ার্ড রূপনগর থানা আওয়ামী লীগ তারা বার করেছে এবং অনেকেরই কিন্তু মুখে মাস্ক আছে, বহু লোকের মুখে মাস্ক নেই। এবং ইন্টারেস্টিং বিষয়, এখানে অনেক বয়স্ক লোকের সংখ্যা থেকে মধ্যবয়সী, অল্প বয়সী তাদের রয়েছে। তারা কিন্তু বেশ সদর্পে তারা কিন্তু রাজপথে যাচ্ছে। মানে এটা কিন্তু অনেকেই বলছেন মডিফাইড আওয়ামী লীগ, মানে যে আওয়ামী লীগকে এক সময় দেখা যেত হচ্ছে রাজপথের আন্দোলন সরগরম করতে, সেই আওয়ামী লীগ নেমেছে রূপনগর থানায় 18 নম্বর ইউনিট 92 নম্বর ওয়ার্ড। অনেকের মুখে কিন্তু মাস্ক নেই, তারা পরিষ্কার কিন্তু তাদের মুখকে চিহ্নিত করছেন। এটাই তো সাইন অফ কনফিডেন্স। আমি তো এই কথাটাই বলছি। গত 2 দিন আগে যে মিরপুরে যে মিছিলটা হয়েছে, মিরপুরের মিছিলটা বলা যায়, মানে মিরপুর এমন একটি জায়গা বাংলাদেশের যেখানে 1971 সালে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল এক রাত্রে। সেই মিরপুর এলাকা থেকে আবার কিন্তু মিছিল বেরোচ্ছে এবং মিরপুরটা যথেষ্ট একটা এলিট ক্লাসের জায়গা এখনো, মানে আজকের তারিখ পর্যন্ত সেখান থেকে বেরোচ্ছে। অর্থাৎ বাংলাদেশের শিক্ষিত সমাজ বেরোচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, আমি আপনাকে দ্বিতীয় উদাহরণ দিচ্ছি। ইরানের সঙ্গে ইউএস এর লড়াই আছে।
চাবাহার বন্দরে যে ভারতবর্ষের ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টের একটি টাকাও বন্ধ হয়নি। কিন্তু বাংলাদেশে যে রেলওয়ে প্রজেক্ট আছে সেই রেলওয়ে প্রজেক্ট ভারত সরকার বন্ধ করে দিয়েছে, নাম্বার 2। নাম্বার 3, যেটা শেখ হাসিনা যাওয়ার আগে বলে দিয়েছিল যে ওইখানে আরেকটি ওই চট্টগ্রাম কেন্দ্রিক একটি রাষ্ট্র তৈরি করার একটা মানে পরিকল্পনা বা প্রকল্প মানে সেন্ট মার্টিনকে কেন্দ্র করে, সেন্ট মার্টিনকে কেন্দ্র করে, সেটা কিন্তু এখন জলের মতো পরিষ্কার। এখন ওখানকার কোন ইসে কি বললো কি বলে প্রবাল স্খলন হয়ে যাচ্ছে, হ্যান হয়ে যাচ্ছে, ত্যান হয়ে যাচ্ছে, এগুলো এখন আর বাস্তব কিছু নয়। কিন্তু আমি এই সব ডটগুলোকে যদি জুড়ি তাহলে এখানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের কাছে নেই, ইউএসএ বা অন্যান্য জায়গার থেকে যা ইনস্ট্রাকশন আসছে তারা সেটা পালন করছে, বাংলাদেশের পুলিশ সেই জায়গাতে নেই, যারা বলছে যে তুমি অ্যারেস্ট করো সেই জায়গাতে নেই, বাংলাদেশের আইন ব্যবস্থায় সেরকম জায়গায় নেই যে আপনি বেলের করতে পারবেন, অ্যাপিল করতে পারবেন। বাংলাদেশের অর্থনীতি সেই জায়গায় নেই যেখানে $1.3 বিলিয়ন জন্য হাত পা ধরা হচ্ছে। অর্থাৎ আগামী 2 থেকে 3 মাসের মধ্যে বাংলাদেশ একটি সর্বৈবভাবে ফেইল্ড স্টেট হিসেবে আসছে। এবং তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি এই যে মোহাম্মদ বিন সালমান এর এই ঘটনাটা কেন্দ্র করে আন্তর্জাতিক বিশ্ব তথা মধ্যপ্রাচ্য বা মধ্য এশিয়াতে বাংলাদেশ সম্পর্কে যেটা ধ্যান ধারণা তৈরি হয়েছে, বাংলাদেশের মূল যে কয়েকটা জায়গা আছে, ধরুন রেমিটেন্স, গার্মেন্টস, তারপরে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন রকম অন্যান্য যেই আছে এবং সার্বভৌমত্ব, এবং সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতির ক্র্যাকডাউন শুরু হয়ে গেছে। বাংলাদেশের ল এন্ড অর্ডার ব্যবস্থা, আমি এটাই একটু দ্রুত আমি আপনাকে বলে রাখছি, আমি এই শব্দটা আপনাকে বলে রাখি, আপনি মিলিয়ে নেবেন। আগামী কিছুদিনের মধ্যে এই যে আওয়ামী লীগের মিছিল যেটা বলছেন সেটা আদতেই আওয়ামী লীগের মিছিল থাকবে না, এটা বাংলাদেশের জনগণের মিছিল হয়ে যাবে। কারণ আওয়ামী লীগটা এরকমই একটি দল যে আওয়ামী লীগ বাংলাদেশকে সৃষ্টি করেছে, বাংলাদেশ আওয়ামী লীগকে সৃষ্টি করেনি। এটা এই ল এন্ড অর্ডার ফেল করে যাবে এবং মিলিটারির ওপর, ওখানকার আর্মির ওপর বিশ্বাস হারাবে। এই দিনও আমাদের দেখতে হবে, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি আসবো, আরো একজন আমাদের সঙ্গে যোগদান করেছেন যাদবপুর থেকে মিস্টার মন্ডল, অসিত মন্ডল। হ্যাঁ বলুন অসিত বাবু, দ্রুত। হ্যাঁ আমি যেটা বলছিলাম ঋদ্ধমান বাবু বলে দিয়েছেন, বলছিলাম যেটা যে মিছিল দেখা যাচ্ছে অল্প সংখ্যক, এখানে এক সময় 87, 88 থেকে 90, 91, 2003, 4, 7 পর্যন্ত, হ্যালো, হ্যাঁ 3-4 সাল পর্যন্ত যেমন মিছিলে মানে বামফ্রন্টের বিরুদ্ধে মিছিল করতে ভয় পেত, ঠিক সেইভাবে ওখানকার মানুষ এখন হয়তো ভয় পাচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ ভোট করলেই বলে যাবে যে আওয়ামী লীগের সঙ্গে আছে কি জামাত বা অন্য কোনো। ওকে, আপনার এই প্রশ্ন আপনি শুনতে থাকুন। আপনার এই প্রশ্নের জন্য সোলেমান হোসেন বাংলাদেশ থেকে রয়েছেন, তার কাজে যাব। খুব গুরুত্বপূর্ণ সোলেমান একটা মানে যিনি কলার ছিলেন অসিত মন্ডল বললেন যে একসময় বামফ্রন্টের ভয়ে এই রাজ্যে 34 বছর শাসনকালে অনেকে ভয়ে তারা মিছিল করতে পারতেন না, পরের দিকে কিন্তু মিছিলের পরিসর বেড়েছে। এখনো পর্যন্ত মিছিলটা ইমপ্রেসিভ না হলেও দীপ্তিমানবাবু বলছেন এটা সম্পূর্ণ একটা সময় জনতার মিছিলে গিয়ে পরিণত হবে। সত্যি কি এরকম সিচুয়েশনস আছে? এরকম সিচুয়েশনস আছে বাংলাদেশের দাঁড়িয়ে পরিস্থিতি? কেন একটা ভয় আতঙ্ক কাজ করছে আওয়ামী লীগের মধ্যে, প্রচুর গ্রেপ্তার, জেল উপচে পড়ছে, তথাপি সত্যি কি এই শক্তি কি তারা ধরে, বা সেই পরিস্থিতি কি বাংলাদেশের তৈরি হয়ে গেছে? সোলেমান, আমার প্রশ্নটা আমি শুনি নাই, আমার এখানে আজান হচ্ছে, যদি একটু রিপিট করতেন। আচ্ছা, মানে এই যে মিছিল, সেই মিছিল আগামী দিনে জনতার মিছিলে কি পরিণত হবে যেটা দীপ্তিমান বাবু বললেন? জি জি, এটা আমরা বিশ্বাস করি। এই আমাদের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে সকল মিছিল, এটা জনতার মিছিলে পরিণত হবেন। কারণ আমাদের বাংলাদেশের যে সকল জনগণ তাদের প্রতি আস্থা রেখে মাঠের রাস্তায় নেমেছিল তাদের ধোঁকাবাজিতে, এখন তাদের এই ধোঁকাবাজিটা জনগণ জেনে গেছে যে তারা একটা ম্যাটিকুলাসলি ডিজাইনের আন্ডারে ছিল।
তারা জনগণের সাথে যে ধোঁকাবাজি করা হয়েছে, জনগণকে যে ভুল বোঝানো হয়েছে, জনগণের সাথে যে মিথ্যাচার করা হয়েছে, সেগুলো এখন জনগণের কাছে পরিষ্কার। আপনি হচ্ছে একটু আমাকে সময় দিলে আমি বলি যে আমাদের অলরেডি সারা বাংলাদেশে মাঠে নেমে গেছে জনগণ। যেমন গতকালকে সিলেটের সুনামগঞ্জে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রদের মেডিকেলের ছাত্রদের সাথে সেনাবাহিনীর একটা ধস্তাধস্তি হয়েছে। আজকে ঢাকার মৎস্য ভবনের এইখানে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সাথে কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা ধস্তাধস্তি হয়েছে, একটা মারামারি হয়েছে। অলরেডি আমাদের বাংলাদেশে যে সকল অটো রিক্সা চালক এবং মালিক তারাও মাঠে নামছে, কারণ এই জনগণ বুঝে গেছে এই ইউনূসগণ বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য পায়তারা করতেছে। এবং এই মিছিলগুলোতে আস্তে আস্তে আমাদের জনগণ আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে। প্রাথমিক অবস্থায় পুলিশের ভয়ে তারা এবং হচ্ছে এই জঙ্গি, হ্যাঁ, কিন্তু একটা প্রশ্ন তার সাথে আসে যে অনেকে এরকম হচ্ছে যে যেহেতু প্রবল একটা মৌলবাদী শক্তি বা ধর্মীয় আধার কাজ করছে এই মুহূর্তে বাংলাদেশে, ফলে জামাত তার গ্রিপ বা মামুনুল হকের মতো ব্যক্তিরা কি সেখানে একটা বড় রকম প্রভাব তৈরি করবে? এবং প্রবল ভারত বিদ্বেষের আবহ তো আমরা শেখ হাসিনা থাকার সময় দেখেছিলাম, যখন এই বিশ্বকাপের ম্যাচগুলো হচ্ছিল, অস্ট্রেলিয়ার সাথে যখন ভারত পরাজিত হলো, কলাগাছ দাঁড়ালেও তারা কলাগাছকে সমর্থন করবে কিন্তু ভারতকে নয়। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির খুব একটা কি পরিবর্তন হয়েছে? এইটা হচ্ছে আমাদের একটু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, কারণ হচ্ছে মামুনুল হকেরা তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য পায়তারা করতেছে, এটা জনগণ বুঝে গেছে। তারা মামুনুল হকরা তাদের যে একটা প্ল্যানিং ছিল, তারা আমাদের নারীদের প্রতিও তাদের অনেক বিদ্বেষ। অলরেডি তারা একটা প্রজ্ঞাপনের জন্য বাংলাদেশ সরকারের কাছে এখন যে ইউনূস সরকার তাদের কাছে একটা প্রজ্ঞাপনের জন্য ওরা একটা দাবি জানাইছে। তারপরে হচ্ছে এই মামুনুল হকেরা আপনারা দেখবেন যে সকল মাদ্রাসায় যে সকল ছাত্র ছিল ওদেরকে বোঝানো হয়েছে যে ইন্ডিয়া বিদ্বেষ অথবা ভারতের বিরোধিতা করলেই দেশপ্রেমী। ওরা এইটা ওয়ান লাইনার, মানে তুমি শুনতে দেখো, যদি ভারত বিদ্বেষ থাকলেই তুমি পপুলার। একটা বৃহৎ রাষ্ট্রের কতগুলো প্রতিবেশী রাষ্ট্রে এই ধরনের একটা মানসিকতা থাকে, মানে এইটাই। এবং আপনি প্যালেস্টাইনের জন্য যখন আমাদের ধর্মপ্রাণ, বাংলাদেশ একটি ধর্মপ্রাণ রাষ্ট্র, ইসলাম এখানে প্রধান ধর্ম। প্যালেস্টাইনের জন্য যখন তারা আন্দোলন করলো, তখন আপনি হয়তো দেখেছেন যে নরেন্দ্র মোদীর ছবি, তারপরে হচ্ছে বাদশাহ সালমানের ছবি, ট্রাম্পের ছবি একসাথে তারা করে এখানে তারা জুতা বেশ মানে সেই ছবিতে জুতো মারার ছবিটাও রীতিমতো নজরে এসেছে, গণমাধ্যমে আপনারা দেখেছেন। মামুনুল হকরা আমাদের কোমলমতি শুনতে থাকো মাদ্রাসায় পড়ুয়া সুলেমান, হ্যাঁ আসছি আমি তোমার কাছে। আপনি দেখুন এদের যে হিপোক্রেসি, ভণ্ডামিটা দেখুন, ভণ্ডামিটা কোন জায়গায় পৌঁছে গেছে। প্রথমত ইহুদিদেরকে নিয়ে এদের খুব প্রবলেম, যে কারণের জন্য এরা বাটার দোকান ভাঙচুর করলো কিছুদিন আগে। তারপরে কোকাকোলা দোকান থেকে চুরি করে নিয়ে যাচ্ছে লুঙ্গি, সেটাও আমরা দেখলাম। কেন না, এটা হচ্ছে বেসিক্যালি ইহুদি প্রোডাক্ট। এইবার যদিও বাটা ইহুদিদের ওদের মতে ওরা মনে করে ওই জন্য বাটার ওখান থেকে। এবার শুনুন, ওর প্রশ্ন তুলে যায়। ব্যাপারটা হচ্ছে এই ইউনূসের যে সব থেকে বড় বন্ধু, তার নাম হচ্ছে জর্জ সোরস। তার ছেলে কিছুদিন আগে ঢাকায় গিয়েছিল, গিয়ে অ্যালেক্স সোরস সে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, মেট মাই ফাদার্স ফ্রেন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে অ্যালেক্স সোরস তো ইহুদি। ইউনূসের যে সংস্থা গ্রামীণ ব্যাংক, সে গ্রামীণ ব্যাংকের যে মেন আপনার ডোনেশনের মাধ্যমে টাকা দিত তো ইহুদিদের কাছে ইসরায়েলে, তো তাকে দিয়ে আপনারা ইনস্টল করালেন ওখানে। আর ইন্ডিয়া প্রসঙ্গে, ইন্ডিয়ার থেকে চাল নেবো না, ওই নেবো না, সেই নেবো না, আলটিমেটলি দেখুন ইন্ডিয়া থেকে চিনি যাচ্ছে প্রথমে ইউএই থেকে চিনি কিনছে পাকিস্তান থেকে কিনছে বাংলাদেশ। মানে কানটা আমি ধরবো কিন্তু অন্যভাবে, মানে আমি ভারতের প্রোডাক্ট খাবো না, কিন্তু পাকিস্তান থেকে আসলে সেটা হবে, মানে সেটা জায়েজ। এই যে এই হিপোক্রিসি এদের ভিতরে প্রবলভাবে বিদ্যমান। এইটা তো একটা অর্থনৈতিক বিপর্যয়ের দিকেই প্রথম। অ্যাবসলিউটলি, এবং মানুষকে বোকা বানাচ্ছে বাংলাদেশের মানুষকে। ধরুন যে প্রোডাক্টটা ঘোচাডাঙ্গা বর্ডার দিয়ে বা পেট্রাপোল বর্ডার দিয়ে যদি যেত, সে তার দাম ছিল 2 টাকা,
প্রথমে যাচ্ছে ইউএই, দেন পাকিস্তান, পাকিস্তান থেকে আমি যাচ্ছি বাংলাদেশে। সেই প্রোডাক্টের দাম আসছে আপনার 200 টাকা। সেই 200 টাকায় কিনছে আজকে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণকে ইন দ্য নেম অফ মানে ভারত বিদ্বেষ, তারা বেসিক্যালি দেখানোর চেষ্টা করছে যে আমরা ভারত বিদ্বেষ অর্থাৎ দেশপ্রেমিক, এই একটা ব্যাপার, যে আমরা কিন্তু মাথা নত করছি না। কিন্তু আলটিমেটলি ঘুরিয়ে ভারতের প্রোডাক্টটা কিনে বাংলাদেশের জনগণকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে ইউনূস। পার্থবাবু, হ্যাঁ, যখন ইউনূস সাহেব প্রথম ক্ষমতায় এসেছিলেন উনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন, বেশ ভালো লেগেছিল কথাটা, যে বাংলাদেশ চীন আর ভারতের মতো দুটো অপেক্ষাকৃত এগিয়ে থাকা দেশের মধ্যিখানে, ফলে তাদের আলোতে আমরাও আলোকিত হব। কথাটা খুব ভালো লেগেছিল। কিন্তু যেটা ঘটনাচক্রে দেখা গেল যে ভারতের সঙ্গে তারা যে সম্পর্কটা তৈরি করলে আলোকিত কিভাবে হবে, সেইটাই কথা, যে ভারতের সঙ্গে যে সম্পর্কটা তারা তৈরি করলেন, এবং তার উল্টো দিকে চীনের নিজের অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু অনেকটাই স্রোতগতি হয়েছে। ফলে চীনও যে খুব আক্রমণাত্মকভাবে একটা জায়গায় নামবে, চীনও কিন্তু সেই পরিস্থিতি নেই। ফলে বাংলাদেশ একটা অদ্ভুত ডাইকোটমির মধ্যে পড়েছে। এবং ঘটনাটা এই যে ধরুন, বাংলাদেশের যে বস্ত্র শিল্প, এটা পৃথিবীর মধ্যে একটা এগিয়ে থাকা শিল্প ছিল, কিন্তু আজকে সেটা তার প্রধান কারণ ছিল যে গুজরাটের সুরাট থেকে যাওয়া সুতো। তো আজকে সেই সুতোটা যাচ্ছে না বলে স্বাভাবিকভাবে সেই শিল্পটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন তাদের বক্তব্য হচ্ছে যে ভারত ওই সুতোটা দেওয়ার জন্য আমাদের সঙ্গে ভারতের বাণিজ্যিক যে মানে এটা অবস্থানটা, সেটা আমাদের অনেক খারাপ হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে সুতোটা নিতে গিয়ে তাদের হয়তো পয়সাটা দিতে হচ্ছে, বাট সেই সুতোটা দিয়ে তারা যখন জামা কাপড়টা তৈরি করে সারা বিশ্বে তারা 1 নম্বর দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারছে ওই তৈরি জামা কাপড়ের ক্ষেত্রে, তখন তো তাদের অর্থনৈতিক যে ওইখানকার সুতো কিনতে গিয়ে যে সমস্যাটা, সেটা তো তারা এখানে পুষিয়ে নিতে পারছে। সুতোটা নেওয়া তারা বন্ধ করলো, কিন্তু এবার জামা কাপড়ের শিল্প, প্লাস জামা কাপড়ের শিল্প বিভিন্ন জায়গায় অনেক বন্ধ হয়ে গেছে। কেননা মোহাম্মদ ইউনূসের সরকার যেটা করেছে, যে উৎপাদনশীলতার যে ব্যাপারটা, মানে তারা শুধুমাত্র কি করে আমি প্রতিশোধ নেবো করতে করতে বাংলাদেশের উৎপাদনশীলতার ব্যাপারটা একদম পেছনে চলে গেছে। আমি চলে যাবো সেই। আর একটা কথা বারবার যেটা বলা হচ্ছে, ইন্টারপোলকে বলা হবে না, ইন্টারপোলকে বললেই তারা হাসিনাকে দেবে না। কেন দেবে না? কেন মনে রাখতে হবে, হাসিনা ভারতবর্ষে যখন গেছেন, বাংলাদেশ থেকে গেছেন, তখন তিনি প্রধানমন্ত্রী। বাংলাদেশ সরকারের আবেদনে বাংলাদেশের সরকারি তার বিমান বাহিনীর প্লেনে গেছেন, এবং তখন একটা সংসদ ছিল, এবং হ্যাঁ, এবং ভারতবর্ষে তিনি যেখানে নেমেছেন সেটা ভারতবর্ষের বিমান বাহিনীর একটা অঞ্চল। ফলে পুরো ব্যাপারটা হচ্ছে কিন্তু বেআইনি নয়, একদম একটা সরকারের সঙ্গে একটা সরকারের কথা হয়েছে, কাজ হয়েছে। ফলে শেখ হাসিনাকে তারা যে পরিস্থিতিতে ফেরত পেতে চাইছেন, ইন্টারপোল এত সহজে দেবে না। ইভেন প্রত্যর্পণ চুক্তি যেটা ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের রয়েছে, সেখানে স্পষ্টভাবে রয়েছে যদি কোনো ব্যক্তি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন, সেক্ষেত্রে কিন্তু ওই কান্ট্রি ডিউটি বাউন্ড নয়, তাকে ফেরত পাঠানো। এবং আরেকটা জিনিস আমি অ্যাড করছি পাত্রদার এই জায়গায়, সেটা হচ্ছে বস্ত্র শিল্প, যেটা তার ম্যাক্সিমাম হচ্ছে 80% লোক কাজ করে, তার মধ্যে হচ্ছে মহিলারা। এই মহিলাদেরকে তারা বাড়ি পাঠিয়ে দিচ্ছে, মহিলাদেরকে বাধ্য করছে বাড়ি পাঠাতে, মানে তারা কাজ করতে পারবে না, শরিয়া আইন লাগু করছে। তা বস্ত্র শিল্প এন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন উইমেন, মহিলাদের উপরে। মানে একটা সময় 80% ছিল, হুসেন মোহাম্মদ এরশাদ 80% ছিল, মানে 80%, মানে ইন্ডাস্ট্রিটা দাঁড় করানোর পেছনে এটা মহিলাদের অবদান, বড় ভূমিকা ছিল, বড় অবদান। তাদেরকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে, তাদের কাজ করতে দিচ্ছে। মানে আমি একটু দীপ্তিমান সেনগুপ্ত, আপনার কাছে এই পরিস্থিতিগুলো তো চলছে, অনেক সময় এরকম আছে যে পরিস্থিতিকে নিজেরা মানে খুব যেটা হয় আর কি, মানে খুব ইগো যাদের বেশি থাকে, বা রাজনৈতিক দূরদর্শিতা যাদের কম, বা দেশপ্রেমটা অনেকটা ক্ষেত্রে বিক্রয়যোগ্য যেসব ব্যক্তিদের কাছে, তারা এই সময় জনগণের জন্য অসুবিধা করার জন্য এই ধরনের এমন সিদ্ধান্ত, বিদ্বেষের একটা বাতাবরণ তৈরি করে। ঠিক ডক্টর ইউনূস বা এই সাঙ্গপাঙ্গ যারা ইসলামের আলোয় আলোকিত, তারা এরা হয়ে যদি ডক্টর ইউনূস তো একসময় শুনেছিলাম তিনি একজন নাস্তিক ছিলেন, কিন্তু তাদের পাল্লায় পড়ে তাদেরও বেশ ভালো মতো আর কি নানা রকম সুবিধাভোগী তৈরি করে দিচ্ছে। সুদ খুব তো ইসলামে তো সুদ জায়েজ নয়, সেটাই হতো সবচেয়ে বড়, তো এখান থেকেই আসে। আমার একটা এই যে আরাকান আর্মি জলকেলি করছে বা এই যে সমস্তগুলো হচ্ছে, মানে ডক্টর ইউনূস কি মানে কোনো বা আর্মির এই ক্ষেত্রে ভূমিকাটা মানে কি না, আর্মি একটা পোল যা হচ্ছে এক ধরনের একটা বাইনারি তৈরি করে রাখছে, মানে যখন পরিস্থিতি তখন আর্মি টেনে নিচ্ছে তার দিকে,
আবার আর্মি যখন পরিস্থিতি হচ্ছে ডক্টর ইউনূসরা তার মানে টেনে নিচ্ছে, এইভাবেই বাংলাদেশের একটা মানে সম্ভাব্য একটা স্থিতাবস্থা জারি রাখার চেষ্টা করছে, এটাই কি? বাংলাদেশের বর্তমান যে সরকারটা চলছে এবং যেভাবে আন্দোলনটা হয়েছে, সেটা যদি কেউ ভাবে কেউ করেছে, তাহলে জেনে রাখুন সেটা করেছে মার্ক জুকারবার্গের সংস্থা ফেসবুক। একটা পরিষ্কার আজকে জেনে রাখুন, অন্য কেউ বিপ্লব করেনি। একটা রাষ্ট্র, কোনো গণতান্ত্রিক পরিস্থিতি নেই, সেখানে তাকে একজন বিদ্বজ্জন বানিয়ে দিয়ে তাকে দিয়ে দেশ পরিচালনা করছে। আপনার এখানে বহুবার বলেছি, উনি অর্থনীতিতে ডক্টরেট পেতে পারেন, কিন্তু শান্তির কোনো কাজ উনি করেননি। সুতরাং ওনার ওই পুরস্কারটি, যেটি নোবেল পুরস্কারটি, সেটিও জালি, একদম পরিষ্কার। আমি এই শব্দটা ব্যবহার করলাম, জালি নোবেল পুরস্কার। যে যেই ফিল্ডে কাজ করবে সে সেই ফিল্ডের নোবেল পাবে। তো সুতরাং উনি কারো হয়ে ওখানে কাজ করছেন, উনি একজন কামলা, দিন হাজিরা দিচ্ছেন, উনি ডিপ স্টেটের দিন হাজিরা দিচ্ছেন, এটাই ওনার উদ্দেশ্য। বাংলাদেশে আসার পরে উনি প্রথম যে কাজটা করেছেন সেটা হচ্ছে 666 কোটি টাকা ওনার যেটা ছিল, ট্যাক্স ছিল, সেটা উনি মুকুব করেছেন। এটা ছিল ওনার উদ্দেশ্য। এবার আসছি মূল অংশটাতে। বাংলাদেশের এই গণতন্ত্র থাকলো কিনা, বাংলাদেশ আদৌ এক্সিস্ট করলো কিনা, তার সঙ্গে ইউনূসের কোনো সম্পর্ক নেই, দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। এবং বাংলাদেশের সেনাবাহিনীতে যারা আছেন, আমি তাদেরকেও একই কথা বলছি, তাদেরও এটা প্রশ্ন না বাংলাদেশের জনগণ মরলো না বাঁচলো। কারণ 5 তারিখে বাংলাদেশের সেনা প্রধান বলেছিল বাংলাদেশের সমস্ত লোকের সুরক্ষার দায়িত্ব তার, কিন্তু তার পরবর্তীকালে যত মানুষ খুন হয়েছে, যত মানুষ হত্যা হয়েছে, যত মানুষ নিখোঁজ হয়েছে, তার হিসেব উনিও দিতে পারছেন না। তো ওনাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইউনাইটেড নেশনস থেকে টাকাটা পাওয়া এবং বিভিন্ন জায়গা থেকে টাকা পাওয়া। আমি এই আলোচনাতে আসছি না, আমি শুধু আজকে আপনাদের কাছে একটাই কথা বলছি, পাকিস্তান আর আফগানিস্তান এক সময়, খেয়াল রাখবেন, রাশিয়া আমেরিকা যুদ্ধের সময় আফগানিস্তানকে ব্যবহার করা হয়েছিল এবং পাকিস্তান সেখানে মদদ দিয়েছিল। আজকে বাংলাদেশের অবস্থা ঠিক সেই জায়গাতে আছে। চীন আর ইউএস এর যুদ্ধে তারা মায়ানমারের ওই জায়গাটাকে দখল করার জন্য বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে। আমি আপনাকে আজকে বলে রাখলাম, আপনার এই মঞ্চে বলে রাখলাম, যদি আগামী 2 থেকে 3 মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থার পরিবর্তন না হয়, তাহলে বাংলাদেশের জিওপলিটিক্যাল সিচুয়েশন এতটা ইম্পর্টেন্ট নয় যে তারা অখণ্ড অবস্থাতে থাকবে। তারা বিভিন্ন জায়গা বিভিন্ন কারণে ভাগ হবে এবং এর থেকেও বড় কথা, এই দেশটির আদতেই কোনো অর্থনৈতিক অস্তিত্ব বা রাজনৈতিক অস্তিত্ব গোটা বিশ্বে থাকবে কিনা, এটা নিয়ে আমার প্রশ্ন আছে। মানে এটা যদি হয়, নিঃসন্দেহে একজন, যেটা হচ্ছে 71 সালে যে যুদ্ধ, 72-এর যে সংবিধান, বাংলাদেশ একটি অপূর্ব সৃষ্টি আর কি এই পৃথিবীতে, ভাষার প্রশ্নে এবং হচ্ছে স্বাধীনতার প্রশ্নে যেটি তৈরি হয়েছিল। পাকিস্তান অনেকটাই হচ্ছে একটা কল্পনা, কেন ইতিহাসের কোনো জায়গায় নেই। অন্তত 1930-এর আগে পাকিস্তান বলে কোনো কনসেপ্ট গোটা পৃথিবী জানতো না। বালুচিস্তান জানতো, সিন্ধু প্রদেশ জানতো, উত্তরপ্রদেশ জানতো, বঙ্গদেশ জানতো, কিন্তু পাকিস্তান বা পূর্ব পাকিস্তান একটা কল্পনা। সেই পূর্ব পাকিস্তানকে আলাদা করে বাংলাদেশ এক অপরূপ সৃষ্টি, ইভেন এখনো নেই পাকিস্তানের যে সেটাই। এটি একটি ইমাজিনারি একটা মানে একটা জায়গা। সেখান থেকে দাঁড়িয়ে যে পরিস্থিতির কথা দীপ্তিমান সেনগুপ্ত আপনি বললেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে 21 তারিখ এপ্রিল, আমি এটা আগামী 2-3 মাসের মধ্যে যদি রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন না ঘটে, তাহলে বাংলাদেশ আদপে কিভাবে এক্সিস্ট করবে, এটা একটা বড় প্রশ্ন আকারে সামনে আসছে। আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করব যে শফিকুল আলম, যেটা একটু মানে অনেকটা মিনমিন করেই বলছেন, আওয়ামী লীগের যেসব নেতা টাকা চুরি করে বিদেশে আমোদ ফুর্তি করছেন, তাদের প্রত্যেকের হাতে রক্ত লেগে আছে, তাদেরকে আমরা ফেরত চাই। এই বক্তব্যগুলোর কি আরও সুর আরও কি মিশতে চলেছে, বা সত্যি এই যে কথাটা বললেন, এই কথাটার জেরে মানুষের যে একটা বিরাট ক্ষোভ তৈরি হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, যে ক্ষোভ আর কি একটা বিস্ফোরণের আকার নিয়েছিল, আজকে কি এইটা কি কোথাও একটা জায়গায় এই নিজেদের মধ্যে আলোচনায় কথাবার্তায় এই কথাগুলোকে আসে যে এই নেতারা আমাদের অনেকটা হচ্ছে একেবারে
পথে বসিয়ে দিয়ে চলে গেল, টাকা পয়সা নিয়ে গিয়ে ফুর্তি করছে। এটা শফিকুল আলম বলছে, আমি বলছি না। সোলেমান আমাকে বললেন না, সোলেমান। জি ধন্যবাদ। আসলে তারা যে ব্যর্থ সরকার, ইউনূস গং যে অবৈধ সরকার, এই অবৈধ এবং ব্যর্থতা, তাদের দায়ভার গুলা যে আছে এগুলাকে হচ্ছে জনগণ এগুলা থেকে জনগণকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য তারা এই মিথ্যা প্রপাগান্ডা গুলা ছড়াচ্ছে। আসলে এগুলার কোনো ভিত্তি নাই। আমাদের যে সকল নেতৃবৃন্দরা ছিল, আমাদের জননেত্রী শেখ হাসিনার হাত ধরে যে উন্নয়ন হয়েছে বাংলাদেশের, বিগত দিনে এই উন্নয়ন আর হয়নি। এই উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে পাকিস্তানের যে পেতাত্তা গুলা ছিল, যে মদতপুষ্ট যে সকল তাদের এজেন্ট গুলা ছিল, তারাই আজকে এই ইউনূস গংকে পরিচালিত করছে এবং ইউনূস সরকারকে তারা পরিচালিত করেই বাংলাদেশের যে উন্নয়ন এবং বাংলাদেশের যে রাজনৈতিক একটি সুন্দর সুশৃঙ্খল একটা অবস্থা ছিল, সেই অবস্থাটাকে বাংলাদেশের জনগণের কাছ থেকে ডাইভার্ট করার জন্য তারা এই মিথ্যা প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছে। আসলে এগুলো কোনো ভিত্তি নেই। তাহলে শফিকুল আলম বারবার করে এই কথাটা বলছেন কেন? এককালে তো তিনি মানে অন্যভাবে নেবেন না, প্রথম আলো পত্রিকায় ছিলেন বা বিভিন্ন জায়গায়, এবং বিশেষভাবে আমরা জানি যে শেখ হাসিনা সরকারের সাথে ছিল, কিন্তু এই কথাগুলো আজকে বলতে হচ্ছে কেন? তাহলে পরিস্থিতির চাপ। আপনি জেনে থাকবেন যে বিগত দিনে তারা বাংলাদেশের যে সকল প্রিন্ট মিডিয়া ছিল, বাংলাদেশের ইলেকট্রনিক যে মিডিয়া ছিল, এই মিডিয়াগুলোকে তারা নানান রকম ভাবে ভয়ভীতি দেখিয়ে, থ্রেট করে তারা তাদের মতো করে নিউজ করাইতো। কোনো একটা নিউজ করলে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপর নিউজ করা হয়। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে সময় টিভির একটি ইয়াতে হচ্ছে অফিসে হচ্ছে এই ইউনূস গংদের এবং ছাত্র আন্দোলন যে নেতৃত্ব দিয়েছে, জি হাসনাত আব্দুল্লাহ এই অফিসে গিয়ে তাদেরকে থ্রেট করে 7 থেকে 8 জনের চাকরি থেকে সরিয়ে দেওয়ার জন্য ওরা অর্ডার করছে এবং বাধ্য করছে এক প্রকার। তো সেই এর পরবর্তীতে আরেকটি চ্যানেল থেকেও তারা সংবাদ কর্মীদেরকে সরিয়ে দেওয়ার জন্য ওরা বাধ্য করছে। তো এইভাবেই প্রতিটা চ্যানেল, প্রতিটা প্রিন্ট মিডিয়া থেকে যে সকল ইলেকট্রনিক্স মিডিয়া আছে, সবাইকে একই প্রকার চাপে এবং ভয়ভীতি দেখিয়ে, আমি একটু মানে একদম ধন্যবাদ। আমি জ্যোতির কাছে যাবো যে এই হাসনাত আব্দুল্লাহর কথা বললো, তার অনেক রকম রয়েছে। যদিও হাসনাত আব্দুল্লাহ কিন্তু মনে হয় জনপ্রিয়তা অনেকের থেকে অনেকটা এগিয়ে রয়েছেন এই মুহূর্তে অন্যান্য সমন্বয়কদের মধ্যে। অত্যন্ত অ্যাগ্রেসিভ কথাবার্তা বলেন, সে এই ধরনের কথা বলছে। আওয়ামী লীগকে প্রতিস্থাপন করার জন্য দেশি বিদেশি মাস্টার প্ল্যান কাজ করছে। মানে মিছিল যত হচ্ছে এখন এই ধরনের বক্তব্য আসছে। মানে দেশি বিদেশি বলতে গেলে তো ইঙ্গিত ভারতের দিকেই করছে নিশ্চয়ই, যদিও নামটা বলেনি এবার। না দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে এদের একটা প্ল্যান রয়েছে। প্ল্যানটা কি, যে সামনে একটা শত্রু হিসেবে একজন হিটলারি প্ল্যান হিসেবে শত্রুকে হিসেবে একজনকে স্টাবলিশ করো, তার নাম ভাঙিয়ে ওখানে তুমি তোমার ব্যবসা বাণিজ্য, তোমার রাজনৈতিক প্রতিপত্তি স্টাবলিশ করো। আপনি দেখুন, ওনার যে যিনি বলছিলেন একটু আগে বাংলাদেশ থেকে, ওনার কথা সূত্র ধরে বলছি, কিছুদিন আগে একজন হিন্দু নেতা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বা পূজা উজ্জ্বল পরিষদের নেতা ভবেশ চন্দ্র রায়কে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়, মারা হয়। প্রথমে আপনার ডেইলি স্টার খবর করে, সারা বিশ্ব জানতে পারে। কিন্তু এই যে ইউনূস সরকার তাদেরকে প্রেশারাইজ করে সেই খবরটাকে আপনার মুছে দিতে বাধ্য করে, ডিলিট করতে বাধ্য করে। এর থেকে প্রমাণ করে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট কাজ করছে বাংলাদেশে, এবং এই গভর্নমেন্ট থাকলে হিন্দু একটাও মানে থাকবে না বাংলাদেশে। খুবই দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতির মধ্যে রয়েছে এই উপমহাদেশের, বিশেষ করে বাংলাদেশে এই অঞ্চলটা অত্যন্ত এখন সংবেদনশীল হয়ে উঠছে। যত দিন যাচ্ছে সেকেন্ডের কাঁটা ঘুরছে, মিনিটের কাঁটা এগোচ্ছে, তত সংবেদনশীল হয়ে উঠছে এই জায়গাটা। এবং যে পরিস্থিতি আগামী সময়ে তৈরি হচ্ছে, এতদিন ধরে এই কৌশল, মানে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে তার রূপকল্পকে তৈরি করে বিভিন্নভাবে একটা পাল্টা ফ্যাসিস্ট রাজ কায়েম হয়েছে, যার কোনো নির্বাচন বা কোনো সাংবিধানিক বৈধতা আছে কিনা এই নিয়ে গোটা বিশ্বে এই প্রশ্নটা এখন দিয়ে বেড়াচ্ছে। এই পরিস্থিতি থেকে কিভাবে উত্তরণ ঘটছে তা আমরা অত্যন্ত নজরে এবং আমরা প্রত্যেক দিনই এটা বিচার বিশ্লেষণের জন্য রাখবো। আপনারাও যারা আজকে অংশগ্রহণ করলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। জ্যোতি চ্যাটার্জি বিজেপি মুখপাত্র আপনাকে, এবং তার সাথে
রয়েছেন বাংলাদেশ থেকে ছাত্রলীগ নেতা সুলেমান হোসেন এবং দীপ্তিমান সেনগুপ্ত। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো জনমত এই পর্যন্ত থাকছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।